রাশিয়ার নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলকে ঠেকানোর ক্ষমতা বিশ্বের কোনো দেশের নেই, দাবি পুতিনের। ইউরোপের যে কোনো প্রান্তে হামলা চালাতে সক্ষম এটি। কোনো ধরনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে পরমাণু কর্মসূচি আরও জোরদারের ঘোষণা ইরানের। উন্নত প্রযুক্তির নতুন সেন্ট্রিফিউজ বসানোর সিদ্ধান্ত। একের পর এক অভিযোগ আর জনরোষে বড় ধাক্কা। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির ব্যাপক ধস নেমেছে মোদি ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রুপটির শেয়ারে। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। রাশিয়ার ছোড়া আলোচিত রেশনিক ক্ষেপণাস্ত্রকে ঠেকানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বে নেই। অন্য কোনো দেশের কাছে এ ধরনের অত্যাধুনিক মিসাইল নেই, এমন দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন ইউরোপের যে কোনো প্রান্তেই হামলা চালাতে সক্ষম এই সমরাস্ত্র। প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে ও রেশনিক বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। রণক্ষেত্রে পরীক্ষার মধ্য দিয়ে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করে আলোড়ন তুলেছে রাশিয়া। মাঝারি পাল্লার ওরেশনিক নামের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলটির সক্ষমতা দুশ্চিন্তায় ফেলেছে পশ্চিমাদের। নিজেদের নতুন মিসাইল সিস্টেম নিয়ে ভয় জাগানো বার্তা দিচ্ছেন খোদ রুশ প্রেসিডেন্টই। ভ্লাদিমির পুতিনের দাবি, দেখতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের মতো এই ওরেশনিক শব্দের চেয়ে 10 গুণ গতিতে আঘাত এনেছে ইউক্রেনে। বিশ্বের আর কোনো দেশের কাছে বর্তমানে এই ক্ষেপণাস্ত্র নেই বলেও দাবি পুতিনের। এমন অস্ত্র এখন পর্যন্ত বিশ্বের আর কারো কাছেই নেই। আমরা জানি অনেকেই এই ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করছে, 1-2 বছরের মধ্যে তৈরি করেও ফেলতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ভান্ডারে এখনই রয়েছে এই অস্ত্র। এক মিসাইলই রয়েছে 6টি ওয়ারহেড। পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম এটি। 3000 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে সক্ষম নতুন প্রজন্মের মধ্যম পাল্লার এই রুশ ক্ষেপণাস্ত্র। পুতিনের দাবি, তাদের ওরেশনিককে প্রতিহত করতে পারে এমন প্রতিরক্ষা ব্যবস্থা নেই পৃথিবীতে। এই মিসাইলকে ঠেকানোর কোনো উপায় এখনো তৈরি হয়নি। এই অস্ত্রের পাল্লার উপর ভিত্তি করে বলতে চাই, এটি পুরো ইউরোপের যে কোনো স্থানে নির্ভুল হামলা চালাতে পারবে। ইউক্রেনে ওরেশনিকের প্রথম পরীক্ষা সফল হয়েছে বলে দাবি রুশ প্রেসিডেন্টের। জানান, যুদ্ধের মধ্যেই এর পরীক্ষা অব্যাহত রাখবে দেশটি। প্রয়োজনে ব্যবহার করা হবে হামলা চালাতেও। আমাদের সামরিক বাহিনীর সদস্য, রুশ নাগরিক এবং যারা রাশিয়াকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছে সবাইকে নতুন মধ্যম পাল্লার মিসাইল সিস্টেমটি সম্পর্কে জানিয়েছি। আমাদের তথ্য বলছে পরীক্ষা সফল হয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আমরা এই পরীক্ষা চালিয়ে যাব। ব্যবহারের জন্য আমাদের ভান্ডারে যথেষ্ট পরিমাণ ওরেশনিক মিসাইল রয়েছে। পুতিন বলেছেন, ওরেশনিকের আরও বেশ কয়েকটি সংস্করণ তৈরিতে কাজ করছে রাশিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হামলা নয়, বরং পশ্চিমা শত্রুদের ভয় দেখাতে ইউক্রেনের নতুন প্রযুক্তির হাইপারসনিক মিসাইল ছুড়েছে রাশিয়া, এমন অভিমত বিশ্লেষকদের। বলছেন, কাঁটা দিয়ে কাঁটা তুলতে এটি পুতিনের মনস্তাত্ত্বিক চাল। কিয়েভকে সমর্থনের পথ থেকে সরে না এলে পরবর্তী টার্গেট হতে পারে নেটোভুক্ত যে কোনো দেশ। পরোক্ষভাবে এমন হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার মিসাইল ব্যবহারের জবাবে গেল বৃহস্পতিবার ইউক্রেনীয় ভূখণ্ডে নতুন ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কো। অবশ্য ক্রেমলিন এবং ওয়াশিংটন দুপক্ষেরই দাবি, হামলা নয়, অত্যাধুনিক মাঝারি পাল্লার মিসাইলটির পরীক্ষা ছিল এটি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের ভয় দেখাতেই অস্ত্রের সক্ষমতা যাচাই ইউক্রেনের রণাঙ্গনকে বেছে নিয়েছে মস্কো। এই হামলাকে কেন্দ্র করেই নতুন দিকে মোড় নিতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিয়েভের গণ্ডি পেরিয়ে ক্রেমলিনের হুমকি পৌঁছেছে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি। অনেকে ঘটনাকে উস্কানি বলবে, আদতে এটি পুতিনের মনস্তাত্ত্বিক চাল। ইউক্রেনকে যারা অনবরত সহায়তা করে যাচ্ছে তাদের প্রতিহতে চেষ্টা করছেন তিনি। তারাও যে ভবিষ্যতে রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে এটাই স্পষ্ট করছেন পুতিন। অনেক বিশ্লেষকের ধারণা, কিয়েভ মিত্রদের সমর্থন ঠেকাতে বাঁকা পথ অবলম্বন করছেন পুতিন। উস্কানি দিয়েই পশ্চিমাদের উস্কানি দমনের কৌশল নিয়েছেন তিনি। It was a political signal
more so than a military one right away. এক্ষেত্রে রাশিয়া ও পশ্চিমারা দুপক্ষেরই পরস্পর বিরোধী কিছু স্বার্থ রয়েছে, তাই তাদের বিষয়গুলো খুবই সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করতে হবে। রাষ্ট্র হিসেবে ইউক্রেন যাতে টিকে থাকতে পারে, একদিকে যেমন সেটি নিশ্চিত করতে হবে, তেমনি অন্যদিকে ন্যাটো ও রাশিয়ার মধ্যে যেন যুদ্ধ না বাধে তাও খেয়াল করতে হবে। This is our red line. Don't go further. Don't. একদিকে ন্যাটো রাশিয়া সংঘাতের শঙ্কা, অন্যদিকে পরমাণু যুদ্ধের শঙ্কা। এমন পরিস্থিতিতে বড় ধরনের বিপর্যয় এড়াতে মস্কো কিয়েভ দুপক্ষকেই ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ। শুক্রবার মুহুর্মুহু রকেট ছুঁড়েছে দেশটির হাইফা সহ আরও কয়েকটি এলাকায়। এছাড়া দখলকৃত গোলান মালভূমিতেও ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে হেজবুল্লাহ। তেল আবিব জানায় শুক্রবার একদিনে ৮০টি রকেট ছুঁড়েছে গোষ্ঠীটি। একই দিন লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের উপরে হামলা চালিয়েছে তারা। হেজবুল্লাহ জানায় খিয়াম শহরে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেইর মেমাস এলাকায় ইসরায়েলের সেনাদের লক্ষ্য করেও কামান থেকে গোলা ছুঁড়েছে তারা। হিজবুল্লাহ জানায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে লেবাননের আল জেবাইন শহরেও রকেট হামলা চালিয়েছে তারা। সিরিয়ায় ইসরায়েলি হামলায় এক হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। নিহত কমান্ডারের নাম আলী মুসা, তবে কোথায় কোন হামলায় তিনি নিহত হয়েছেন নিশ্চিত করেনি। পেন্টাগনের সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনা হত্যার ঘটনায় অন্যতম পরিকল্পনাকারী ছিলেন তিনি। কারবালার ওই অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছদ্মবেশী যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে প্রবেশ করেছিল হিজবুল্লাহ সদস্যরা, গুলি করে হত্যা করেছিল ৫ মার্কিন সেনাকে। এ ঘটনায় মুসাকে আটকও করা হয়েছিল, তবে মার্কিন বাহিনী ইরাক ছেড়ে চলে যাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। কোনো ধরনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে পরমাণু কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। আরও দ্রুত সমৃদ্ধ করা হবে মজুতকৃত ইউরেনিয়ামের মান, বসানো হবে উন্নত প্রযুক্তির নতুন সেন্ট্রিফিউজ। সিদ্ধান্ত দেশটির পরমাণু শক্তি সংস্থার। আন্তর্জাতিক আণবিক সংস্থার নিন্দা প্রস্তাবের জবাবেই এই সিদ্ধান্ত তেহরানের। দাবি, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। পরমাণু কর্মসূচি ইস্যুতে সহযোগিতা না করার অভিযোগ টেনে গেল বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায়, যা উত্থাপন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। নিন্দা প্রস্তাবের ২৪ ঘন্টা না পেরোতেই জবাব দিল তেহরান। বলা হচ্ছে এবার পরমাণু কর্মসূচির গতি বৃদ্ধি করবে ইরান। ত্বরান্বিত করা হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প, বসানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির নতুন সেন্ট্রিফিউজ, যেগুলো আগের চেয়েও বেশি ঘূর্ণন ক্ষমতা সম্পন্ন। ইরানের পরমাণু শক্তি সংস্থার নির্দেশে এরই মধ্যে নেওয়া হয়েছে পদক্ষেপ। তবে তেহরানের দাবি, জাতীয় স্বার্থ, নিরাপত্তা রক্ষাসহ পরমাণু সক্ষমতাকে বিকাশের জন্যই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। পশ্চিমারা নানা চাপ আর কৌশল প্রয়োগ করে আমাদের পারমাণবিক অবকাঠামোকে আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তেহরান উল্লেখযোগ্য হারে তার সমৃদ্ধকরণ ক্ষমতা বাড়াবে। ইরানকে রুখে দিতে তারা বিভিন্ন প্রস্তাব উত্থাপন করলেও দিন দিন সেগুলোতে সমর্থন কমছে। এর আগে আন্তর্জাতিক আণবিক সংস্থা জানায়, নির্ধারিত সীমা ছাড়িয়ে ইউরেনিয়ামের মজুদ ব্যাপক হারে বাড়িয়েছে তেহরান ২০১৫ সালের চেয়ে, যা ৩২ গুণ বেশি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে মূলত সেন্ট্রিফিউজ হলো এক ধরনের ঘূর্ণায়মান যন্ত্র, যার সাহায্যে অপরিশোধিত ইউরেনিয়াম থেকে অন্যান্য পদার্থ আলাদা করে সমৃদ্ধ করা হয় ইউরেনিয়ামের মান। পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজন হয় ৯০% বিশুদ্ধ ইউরেনিয়ামের, যেখানে ইরানের মজুতকৃত ইউরেনিয়াম ৬০% সমৃদ্ধ। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলি সেনাদের আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। গাজা ও লেবাননে মাসের পর মাস আগ্রাসন আর বিভৎসতার প্রভাবে নিজেরাই ভেঙে পড়ছেন ইহুদি সেনারা। এ পর্যন্ত ৬ জনের আত্মহননের খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলেই দাবি দেশটির গণমাধ্যমের। মানসিক অসুস্থতার জন্য চিকিৎসাও নিচ্ছেন সামরিক বাহিনীর হাজার হাজার সদস্য। ৩৬০ কিলোমিটারের গাজা পুরোটাই এক ধ্বংসস্তূপ। মাইলের পর মাইল এলাকায় ইসরায়েলি তাণ্ডবের চিহ্ন। ছড়িয়ে থাকা ইট কংক্রিটের আবর্জনার নিচে চাপা পড়ে আছে অসংখ্য মরদেহ। পচা গলা লাশের গন্ধ উপত্যকা জুড়ে। ৪৪,০০০-এর বেশি মানুষের মৃত্যু।
কারো না কারো গুলিতে কোনো না কোনো সেনার ছোড়া বোমার আঘাতে গেছে এক একটি প্রাণ। প্রায় 14 মাসের ধ্বংসযজ্ঞ, একটি গোটা জাতিকে নিশ্চিহ্নের পরিকল্পনা এবং নির্দেশদাতা নেতানিয়াহু গ্যালান্ট কাজরা। তবে তা বাস্তবায়ন হচ্ছে ইসরায়েলি সেনাদের হাত ধরে। তাই গাজার এই নির্মমতার সবচেয়ে বড় সাক্ষী তারাই। ইসরায়েলি সেনাবাহিনীর এই সদস্যদেরও নিশ্চয়ই পরিবার আছে। শিশু হত্যাকারীদের বাড়িতেই হয়তো রয়েছে নিজের সন্তান। আগ্রাসনের মুহূর্তে কি কখনো মনে পড়ে সেই মুখ? নিষ্ঠুরতার মুহূর্তে কখনো কি বাধা দেয় বিবেক? গাজার পর লেবানন, বেড়েছে ইসরায়েলি অভিযানের পরিধি। খোদ সেনারাই জানিয়েছেন ক্লান্তি আর অবসাদের গল্প। গত জুনে নেসেটের এক শুনানিতে অংশ নেন ভুক্তভোগী বহু সেনা, বলেছেন মানসিক জটিলতার কথা। তেল আবিব প্রশাসন এখনও এ সংক্রান্ত কোনো তালিকা বা রিপোর্ট প্রকাশ না করলেও ইসরায়েলি গণমাধ্যম বলছে গাজা ও লেবাননে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাবে ভয়াবহ মানসিক অবসাদে ভুগছে হাজার হাজার সেনা। চোখের সামনে হত্যাযজ্ঞ আর নির্মমতা মেনে নিতে পারছে না অনেকেই। এ পর্যন্ত 6 ইসরায়েলি সেনার আত্মহত্যার খবরও পাওয়া গেছে, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গত আগস্টের তথ্য মতে প্রতি মাসে প্রায় 1000 আহত সেনাকে চিকিৎসার জন্য ফিরিয়ে আনা হচ্ছে গাজা থেকে, যার মধ্যে 35% ভুগছেন মানসিক সমস্যায়। আক্রান্তদের 1/3 ভুগছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD-তে। অনিদ্রা, বদমেজাজ, মাংস খেতে অরুচির মতো নানাবিধ সমস্যা প্রকট হয়ে উঠছে সেনাদের মধ্যে। ইসরায়েলি সামরিক বাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান তাতসালর দেয়া তথ্য অনুযায়ী গত মার্চ পর্যন্ত প্রায় 1700 সেনা নিয়েছে মানসিক চিকিৎসা। PTSD-র সাথে লড়াইয়ের পর অভিযানে ফিরতে পেরেছে 76%। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। মোদি ম্যাজিকে রাজ্যের 288টি আসনের মধ্যে এনডিএ জোট 231 আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিরোধী জোট MVA 51 আসন পেয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী নির্বাচনের তোড়জোড়। আলোচনার শীর্ষে রয়েছে একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফডনভিসের নাম। ধারণা করা হচ্ছে এই দুজনের মধ্য থেকেই বেছে নেওয়া হতে পারে মুখ্যমন্ত্রী। এদিকে ঝাড়খণ্ডে জয় পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। 81 আসনের মধ্যে 57টিতেই জয় পেয়েছে ইন্ডিয়া জোট। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে 23টি আসন। ব্যাপক সহিংসতার জেরে মণিপুরে বিপুল সংখ্যক সেনা উপস্থিতি বাড়াচ্ছে ভারত। জাতিগত সংঘাত বন্ধে মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্যটিতে নতুন করে 10,800 সেনা মোতায়েন করা হচ্ছে। রাজ্যের প্রধান নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং এই তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছেন ভারতের সামরিক বাহিনীর অতিরিক্ত 90টি কোম্পানি মণিপুরে কাজ করবে। এর ফলে বর্তমানে সেখানে কোম্পানির সংখ্যা দাঁড়াবে 288-তে। প্রধান নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন 2023 সালের মে মাসের পর থেকে এখন পর্যন্ত সংঘাত সহিংসতায় মণিপুরে 258 জনের প্রাণ গেছে। এছাড়াও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। একের পর এক আইনি জটিলতা, চুক্তি বাতিল, শেয়ার বাজারে পতনের প্রভাবে ব্যাপক চাপে ভারতীয় ধনকুবের গৌতম আদানি। দেশে বিদেশে বড়সড় ধাক্কার মুখে আদানির ব্যবসায়িক সাম্রাজ্য। যুক্তরাষ্ট্র, কেনিয়া, অস্ট্রেলিয়ায় ধস নেমেছে এই গ্রুপটির শেয়ারে। দেশেও বিরোধী দলগুলোর রোষের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর বন্ধু। ভারতের অন্তত 13টি সামুদ্রিক বন্দরের নিয়ন্ত্রণ, 60টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর দেখভালের দায়িত্ব, বেশ কয়েকটি মেগা প্রজেক্ট পরিচালনা, রয়েছে 6টি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ ভারতের বৃহত্তম সিমেন্ট ব্যবসা। ভারতীয় অর্থনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত গৌতম আদানির নাম। দেশে প্রশাসনের তরফ থেকে নানা সুবিধা পেলেও দেশের বাইরে হঠাৎই বেশ চাপের মুখে ভারতীয় ধনকুবের। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গেল সপ্তাহের শেষে ভারতীয় এই ধনকুবেরের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে মার্কিন বিচার বিভাগ। জারি করা হয় গ্রেফতারি পরোয়ানাও। বলা হয় এক প্রকল্পের চুক্তি পেতে ভারতীয় কর্মকর্তাদের $250 মিলিয়ন ঘুষ দিয়েছেন আদানি ও তার প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী। ভুয়া তথ্য ও নথি দেখিয়ে $3 বিলিয়ন ঋণ নেওয়ার অভিযোগ আনা হয় 62 বছর বয়সী এই বিজনেস টাইকুনের বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রে আইনি প্রক্রিয়ার জেরে একের পর এক ধাক্কা খাচ্ছেন মোদি বন্ধু আদানি। আদানি গ্রুপের সাথে দুটি চুক্তি বাতিল করে কেনিয়া সরকার, যার আনুমানিক মূল্য $250 কোটি বেশি। বাতিল করা হয় বিমানবন্দর রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সংক্রান্ত চুক্তি দুটি। এদিকে যুক্তরাষ্ট্র কেনিয়ার পর অস্ট্রেলিয়াতেও তোপের মুখে আদানি মালিকানাধীন প্রতিষ্ঠান। আদিবাসীদের ভূমি ও পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী করা হয় কুইন্সল্যান্ডে আদানি গ্রুপের কয়লা খনিকে। বর্ণ বৈষম্যের অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে বড় ধাক্কা লেগেছে আদানি সাম্রাজ্যে। এরই মধ্যে $34 বিলিয়ন বাজার মূল্য হারিয়েছে আদানি গ্রুপের প্রতিষ্ঠানগুলো। 10 কোম্পানির সম্মিলিত বাজার মূলধন কমে দাঁড়িয়েছে $147 বিলিয়ন। অব্যাহত রয়েছে দরপতন। দেশেও সুখে নেই ধনাঢ্য এই ব্যক্তি। আদানিকে গ্রেফতারের দাবি তুলেছেন রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী নেতা। অনিক রহমান, যমুনা নিউজ। দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপানের সাম্প্রতিক সামরিক কার্যক্রমের কড়া সমালোচনা করে পিয়ংইয়ং। বলা হয়, সামরিক মহড়া পরিচালনা করে কোরীয় উপদ্বীপের নাশকতা তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার অনুসারীরা, যা রুখে দিতে অবিলম্বেই পদক্ষেপ নেবে উত্তর কোরিয়া। মার্কিন মিত্রদের সামরিক তৎপরতার উপরে নজর রাখছে পিয়ংইয়ং বলেও দাবি করা হয় ওই বিবৃতিতে। গেল সপ্তাহে 3 দিনব্যাপী যৌথ সামরিক মহড়া করে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। মার্কিন পারমাণবিক রণতরী সহ যাতে অংশ নেয় নানা ধাঁচের ফাইটার জেট, মেরিন প্যাট্রোল এয়ারক্রাফট। বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার এক সামরিক প্রদর্শনীতে দেয়া ভাষণে এমন মন্তব্য করে তিনি বলেছেন, পিয়ংইয়ংয়ের প্রতি সবসময় আগ্রাসী ও বৈরী মনোভাব প্রদর্শন করেছে মার্কিন প্রশাসন, আর তাদের কারণে কোরীয় উপদ্বীপে পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েছে, যা আগে কখনোই হয়নি। কিম জং উনের দাবি, ওয়াশিংটনের সাথে আলোচনার ক্ষেত্রে যতদূর যাওয়া সম্ভব ততদূরই গিয়েছে পিয়ংইয়ং, কিন্তু বারবার ওয়াশিংটনের ক্ষোভের শিকার হয়েছে দেশটি। বক্তব্যে বিভিন্ন ইস্যুতে মার্কিন নীতির কড়া সমালোচনাও করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।